হাই, সবাই কেমন আছিস? আমি ভালো আছি। আমি চয়ন, তোদের সবাইকে আমার ছোট্ট চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। তোদের সঙ্গে আজকে তোদের ক্লাস 10-এর 26.2 নম্বর চ্যাপ্টারের মধ্যমা যে চ্যাপ্টার রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব, আর ওর কিছুটা অঙ্ক করিয়ে দেবো অনুশীলনীর। আর চল তাহলে শুরু করা যাক। প্রথমে কি আছে? প্রথমে আছে মধ্যমা। মধ্যমা মানে কি? মধ্যমা মানে মাঝে যে জিনিসটা আছে সেটাকে কি বলা হয়? মধ্যমা। মনে কর এরকমের কটা তথ্য দেওয়া আছে। কি তথ্য দেওয়া রয়েছে? মনে কর এরকমের 27, 29, 30, 35, তারপর মনে কর 38, এরকমের কটা তথ্য দেওয়া রয়েছে। বুঝতে পেরেছিস? এবার বললো এই তথ্যের কি করো? মধ্যমা বের করো। এবার এই তথ্যের মধ্যমা বের করার প্রথম নিয়ম, তোদের যে তথ্যটা দেওয়া থাকবে সেই তথ্যের মধ্যমা বের করার প্রথম নিয়ম হলো যেখানে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যগুলোকে তাদের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। দেখ এইখানটাতে যে তথ্যটা দেওয়া রয়েছে সেই তথ্যটা ঊর্ধ্বক্রমে অলরেডি সাজানো রয়েছে। বুঝতে পেরেছিস? অথবা মনে কর আমি আরেকটা তথ্য নিই। আরেকটা তথ্য মনে কর 5, 7, 3, 4, 2, 10, এরকমের কটা তথ্য দেওয়া রয়েছে। তাহলে এই তথ্যের মধ্যমা বের করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে এই তথ্যটাকে এর মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। এটা যেমন দেখ সাজানোই রয়েছে, এটা কি, এটাই যেহেতু সাজানো নেই সেহেতু এটাকে কি করতে হবে? ঊর্ধ্বক্রমে সাজাতে। ঊর্ধ্বক্রমে মানে কি? বড় থেকে ছোট থেকে বড়তে। তাহলে প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, 7 এবং সবার শেষে 10। এটা হলো মধ্যমা করার প্রথম নিয়ম। প্রথম নিয়ম কি? যে তথ্য দেওয়া থাকবে, যে তথ্য দেওয়া থাকবে তার মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। ঠিক আছে? অধক্রমে মানে কি? বড় থেকে ছোট। অধক্রমে সাজাতে হবে। তাহলে এটা হলো প্রথম শর্ত। যখনই সাজানো হয়ে গেল তখন দেখতে হবে সেই তথ্যের মাঝে যে জিনিসটা রয়েছে। দেখ এই তথ্যের মাঝে কোনটা রয়েছে? এখান থেকে যদি আমরা দুটো নিই আর এখান থেকে যদি দুটো বাদ দিয়ে দিই তাহলে মাঝে কে থাকছে? 4 আর 5 থাকছে, তাই তো? তাহলে কি হবে? এই 4 আর 5, এই যে মাঝে যে জিনিসটা থাকছে, এই মাঝে যে দুটো রয়েছে এই দুটোর যে মধ্যমান সেটাকে কি বলা হবে? মধ্যমা বলা হবে। আচ্ছা, তাহলে এই তথ্যের কি হচ্ছে? এই তথ্যের 4 আর 5 আসছে কি? 4 আর 5 আসছে মধ্যমা। দুটো মধ্যমা আছে। তাহলে কি? দুটো মধ্যমান আছে। তাহলে একটা তথ্যের কি দুটো মধ্যমান আসা সম্ভব? দুটো মধ্যমান আসা সম্ভব নয়। কারণ কি? মধ্যমান মাঝে যে জিনিসটা সেটা একটাই হবে। তাহলে কি করতে হবে? এরকম যদি দুটো চলে আসে তাহলে এদের গড় বের করে দাও। 4 + 5/2, যেহেতু দুটো সংখ্যাতে যদি ভাগ দিতে হবে তাহলে 9/2 সমান কত হবে? 4.5 হবে এই তথ্যের মধ্যমান। বুঝতে পেরেছ কেন 2 তে ভাগ করলাম? কারণ এখানে মধ্যমান কটা আসছে? দুটো আসছে। যেহেতু দুটো আসছে তার জন্য কি করব? তার জন্য মধ্যমান যেহেতু একটাই হয়, একটাই হতে পারে, তার জন্য কি করব? তার জন্য এই দুটোর গড় বের করব। এই যে এই দুটোর কি করেছি? গড় বের করেছি, 2 তে ভাগ করে দিয়েছি, তার জন্য 4.5 আসছে। দেখ এই তথ্যটা কি? এই তথ্যটা কি করে রয়েছে? এই তথ্যটা সাজানোই রয়েছে ঊর্ধ্বক্রমে। তাহলে এই তথ্যের মাঝের মানটা কত আসছে? 30 আসছে এই যে তথ্যটা। তাহলে এই 30টাই কি হবে? এই তথ্যের মধ্যমান। ক্লিয়ার হয়েছে এখানটাতে? তাহলে মধ্যমা বের করার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো যাই দেওয়া থাকুক না কেন, যে তথ্যই, মনে কর এইখানটাতে আমি আর একটা তথ্য নিই। মনে কর এইখানটাতে আমি নিলাম 150, তারপর মনে কর 49, 10, 200, 250, ঠিক আছে? আর কি নিলাম? আর মনে কর 89 নিলাম। বুঝতে পেরেছি? এখানে যে তথ্যটা নিলাম এই তথ্যের মধ্যমা বের করার প্রথম শর্ত কি হবে?
প্রথমেই কি করতে হবে, প্রথমেই তথ্যগুলোকে এর মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে নিতে হবে। প্রথম কাজ এখানে প্রথম শর্ত, তাহলে প্রথম শর্ত কি করব, মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাবো। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাবো আমি, তাহলে লিখলাম ঊর্ধ্বক্রমে সাজিয়ে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে। আচ্ছা, ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, সব থেকে ছোট কত এখানটাতে 10, তারপরে কত আছে, তারপরে হলো 49, তারপরে 49, তারপরে কত 50, তারপরে কত হবে এখানে আছে 89, তারপরে কত আছে 100, তারপরে কত 200, তারপরে কত 250। বুঝতে পেরেছিস? তাহলে প্রথম কাজ হয়ে গেল, আমাদের ঊর্ধ্বক্রমে সাজালাম। এরপরে কি করতে হবে, এই তথ্যের মাঝে যে জিনিসটা রয়েছে, তাহলে দেখ এইখানটাতে আমরা যদি এই পাশের থেকে আর এই পাশের থেকে যদি দেখি, তাহলে মাঝে কত রয়েছে 89, তাহলে এই যে মাঝে যে জিনিসটা হবে এটাই কি হবে, এটাই হবে মধ্যমা, এটাই কি হবে মধ্যমা। তাহলে মধ্যমার নামের থেকেই আমরা বলতে পারি মধ্যমা কি জিনিস, মধ্যমা হলো মাঝে যে জিনিসটা থাকবে, কোন তথ্যের একদম মাঝখানে যে জিনিসটা থাকবে সেটাকে কি বলে মধ্যমা। আর যদি মাঝে দুটো জিনিস থাকে, দুটো মধ্যমান চলে আসে, তখন কি হবে, তখন তো মধ্যমা দুটো হতে পারে না। কারণ কি, মাঝের একটা পয়েন্ট কত, একটাই হবে, মাঝের পয়েন্টটা একটাই হয়। মনে কর আমি এই পেনটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি, তাহলে তাহলে কি হবে, মাঝে একটা পয়েন্টের থেকেই তো ভাঙতে পারবো নাকি মাঝে দুখানা পয়েন্টের থেকে ভাঙবো, দেখি মাঝে একটা পয়েন্টের থেকেই ভাঙতে পারবো। তাহলে যখন কি হবে, যখন দুটো মান চলে আসবে তখন ওই দুটোর গড় বের করে নেব। যেরকম এইখানটাতে কি করেছিলাম, গড় বের করেছিলাম। দেখ আরেকটা আমি তথ্য দিই, মনে কর এখানটাতে আর কটা তথ্য দেওয়া রয়েছে, ঠিক আছে। মনে কর এখানটাতে রয়েছে 2.5 রয়েছে, তারপরে মনে কর তারপরে মনে কর 10.5 রয়েছে, আর এটা মনে কর 7.7 রয়েছে, আর এটা মনে কর 8.9 রয়েছে, আর এটা মনে কর 11 রয়েছে, আর এটা একদম র্যান্ডম তথ্য, ঠিক আছে। আর এটা মনে কর 12.04 রয়েছে, ঠিক আছে। এটা কি এটা হলো আরেকটা তথ্য, এখানটাতে কি রয়েছে, আরেকটা তথ্য দেওয়া রয়েছে। তাহলে পরীক্ষায় বলে দিল এই তথ্যের মধ্যমান বের করো। তাহলে এই তথ্যের মধ্যমান বের করতে হলে মধ্যমানের প্রথম শর্ত কি, প্রথমেই আমাদের কি করতে হবে, সাজিয়ে নিতে হবে, হয় মানের ঊর্ধ্বক্রমে না মানের অধক্রমে। তা আমি কি করব, ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে লিখতে হবে ঊর্ধ্বক্রমে সাজিয়ে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তাহলে ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়তে যাব, তাহলে সব থেকে ছোট কত 2.5 রয়েছে, তাহলে লিখলাম 2.5, তারপরে সব থেকে ছোট কত 7.7, তারপরে কত 8.9, তারপরে কত আছে, তারপরে 10.5 রয়েছে, তারপরে কত রয়েছে 11 রয়েছে, তারপরে কত 12.04 রয়েছে। তাহলে সাজানো হয়ে গেল, প্রথম কাজটা আমাদের হয়ে গেছে। এরপরে দেখতে হবে কি, এরপরে দেখতে হবে মাঝখানে কে রয়েছে। তাহলে দেখ আমি যদি এই পাশের থেকে দেখি আর এই পাশের থেকেও যদি দেখি, তাহলে কি হচ্ছে, মাঝখানে পাচ্ছি দুখানা সংখ্যা, এই দুটো সংখ্যা মাঝখানে আমরা পাচ্ছি। তাহলে যখনই আমি কি বলেছি, মধ্যমা কি হতে পারে না, দুটো সংখ্যা তো হতে পারে না। তাহলে মা কিন্তু এইখানটাতে এই তথ্যে কি পাচ্ছি, দুখানা মান পেয়ে যাচ্ছি। যখন এরকম দুখানা মান পেয়ে যাব, তখন কি বের করবো, গড় বের করবো। যেই দুটো মান পাবো সেই দুটো মানের গড় বের করবো। তাহলে কি হবে, তাহলে মধ্যমা কি হবে, এই তথ্যের গড় হবে। তাহলে 8.9 প্লাস 10.5 বাই কি করতে হবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে যেই মানটা আসবে সেটাই কি হবে, এই তথ্যের মধ্যমা হবে। বুঝতে পেরেছিস? একদম সোজা জিনিস। তাহলে মধ্যমা বের করার প্রথম শর্ত হলো মধ্যমা কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। তারপরে কি দেখতে হবে, তারপরে দেখতে হবে যে মাঝখানে একটা তথ্য আসছে, অর্থাৎ একটা মধ্যমান আসছে না দুটো মধ্যমান আসছে। যদি কি হয়, যদি একটা মধ্যমান আসে তাহলে ওটাই মধ্যমা হবে, আর যদি দুটো তথ্য বা দুটো মধ্যমান আসে তাহলে কি হবে, ওদের গড়ই হবে মধ্যমান। ক্লিয়ার হয়েছে এটুকু? এইবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এই যে যেই তথ্যগুলোর মাঝখানে একটাই কি হচ্ছে, একটাই মান আসছে, ঠিক আছে, সেই তথ্যগুলোর সেই টোটাল যে তথ্য রয়েছে সেই তথ্যের সংখ্যা কত হবে, সেই তথ্য সবসময় বিজোড় হবে। দেখ
এই যে তথ্যটা দেখ, আমার কথাটা হয়তো ভালো বুঝতে পারিসনি, কিন্তু আমি বলে দিচ্ছি কি এই তথ্যটাই কি পাচ্ছি 1 2 3 4 5 6 7 দেখলি। তাহলে কি এই তথ্যে কটা রয়েছে, এই তথ্যে টোটাল 7খানা সংখ্যা রয়েছে, 7খানা পরিসংখ্যা রয়েছে। তার মানে কি এই তথ্যটার বিজোড় তথ্য, অর্থাৎ কি, অর্থাৎ এই তথ্যটা কি অযুগ্ম, তাই তো, বা বিজোড় তথ্য। তাহলে যখনই কি হবে, যখনই বিজোড় তথ্য দেওয়া থাকবে তখনই আমরা কি পাবো, এখান থেকে দেখতে পেলাম যখনই বিজোড় তথ্য থাকবে তখনই আমরা মাঝখানের মধ্যমান একটাই পাবো, আর সেটাই হবে মধ্যমান। বুঝতে পেরেছি আমার কথা? যখন বিজোড় তথ্য দেওয়া থাকবে তখন কি হবে, আমরা ওই বিজোড় তথ্যের মাঝে যে মানটা পাবো সেটাই হবে মধ্যমান। যেমন ধর এইখানটাতে এই তথ্যে কটা ছিল, এই তথ্যটা কি ছিল, বিজোড় তথ্য ছিল সবগুলো 1 2 3 4 5 6 7, 7 মানে কি বিজোড়। তাহলে যখনই বিজোড় হবে তাহলে কি হবে, মাঝে আমরা একটা মানই পাবো, আর ওটাই কি হবে, ওটাই আমাদের মধ্যমা হবে। আর জোড়ের ক্ষেত্রে কি হবে, দেখ এই যে তথ্যটা, এই তথ্যটা হলো এই তথ্যের টোটাল যে পরিসংখ্যা রয়েছে সেই পরিসংখ্যাটা কি জোড়। তাহলে যখন জোড় হবে তথ্য তখন কি হবে, মাঝখানে দুটো মধ্যমান পাবো। আর আমি কি বলেছি, মধ্যমা তো দুটো হতে পারে না, মধ্যমা কয়টা হতে পারে, একটা হতে পারে। দুটো মধ্যমান বেরোলে কি করব, আমরা গড় বের করে দেবো। এখানে যেমন গড় বের দেখ, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা মানে কি, ছটা মানে জোড়। তাহলে জোড় তথ্য হলে কি বের করতে হবে, জোড় তথ্য হলে আমরা মধ্যমান পাবো দুটো, আর দুটো যখনই পাবো তখন কি করতে হবে, গড় বের করতে হবে। সবার ক্লিয়ার হয়েছে এখানটাতে? দেখ যে কটারই আমি দুটো মান পেয়েছি মাঝখানে সবগুলোই জোড়। দেখ 1 2 3 4 5 6 দেখেছিস, এটাও জোড়। তার জন্যই তো এখানে দুটো সংখ্যা পেলাম, মাঝখানে দুটো সংখ্যা পেলাম। যদি এটা বিজোড় হতো তাহলে কি হতো, মাঝখানে একটা। দেখ এইখানটাতে মাঝখানে একটা পেয়েছি, তার মানে কি এটা বিজোড়। দেখ 1 2 3 4 5টা। বুঝতে পেরেছিস? তাহলে যেই তথ্যগুলো কি হবে, যেই তথ্যগুলো পরিসংখ্যা, মোট পরিসংখ্যা জোড় হবে, তাহলে তাদের কি হবে, তাদের মাঝখানে আমরা দুটো সংখ্যা পাবো। সেই দুটো সংখ্যার কি করতে হবে, যখনই দুটো সংখ্যা পাবো তখনই দুটো সংখ্যার গড় বের করতে হবে। কেন দুটো সংখ্যার গড় বের করতে হবে, কারণ মধ্যমা কি, মধ্যমা একটাই হতে পারে, একটা সংখ্যাই হতে পারে, দুটো সংখ্যা হতে পারে না। তার জন্য মধ্যমানের গড় বের করে একটা সংখ্যায় পরিণত করে নেব। ঠিক আছে? আর যদি এই সংখ্যাটা কি হয়, জোড় হয়, তাহলে কি হবে, ওই সংখ্যাটার মাঝের সংখ্যাটাই কি হবে, ওই তথ্যটার মাঝের সংখ্যাটাই হবে মধ্যমা। তাহলে এখান থেকে আমরা একটা কি পেয়ে গেলাম, আরেকটা জিনিস পেয়ে গেলাম, আরেকটা তথ্য। এগুলো মুছে দিচ্ছি, এগুলো বোঝার জন্য বলেছিলাম। আমি একটু পরে অনুশীলনীতে যাচ্ছি, অনুশীলনীর অঙ্ক তোরা এমনি পেরে যাবি। ঠিক আছে? খুব সোজা অঙ্ক, নিজেরাই পেরে যাবি। দেখ এই লজিকটা আগে ভালো করে বোঝ। তাহলে কি বললাম, আমি বললাম যে যদি কি হয়, যদি তথ্য, তাহলে কি পেলাম, যদি তথ্য কি হয়, জোড় হয় বা যুগ্ম। ঠিক আছে? জোড় বা যুগ্ম, জোড় হয় তথ্যের পরিসংখ্যা, মোট পরিসংখ্যা, তথ্যের মোট পরিসংখ্যা। যদি তথ্যের মোট পরিসংখ্যা যুগ্ম হয় তাহলে আমরা কি পেয়েছিলাম, তবে কি পাবো, তবে মধ্যমান দুটো পাওয়া যাবে, তাই না? মধ্যমান দুটো পাওয়া যায়। আর কি, যেহেতু মধ্যমা কি হয় না, যেহেতু মধ্যমা একটা সংখ্যাই হবে, সংখ্যাই হবে, তাই কি করব, তাই মধ্যমান বের করতে কি করতে হবে, ওই দুটো সংখ্যার কি বের করব, গড় বের করব। গড়
বের করব সেটাই হবে মধ্যমা, সেটাই হবে মধ্যমা। তাই তো? ক্লিয়ার হয়েছে এখানটাতে? তোদের বইয়ের সূত্র দেওয়া আছে, কিন্তু সূত্রর কোনো প্রয়োজনই নেই, তোরা লজিক দিয়েই করতে পারবি। আমি সূত্রও বলে দিচ্ছি তোদের, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা দেখ 3 নম্বরে কি আছে, আরেকটা তথ্য জানলাম, যদি কি হয় তথ্যের মোট পরিসংখ্যা বিজোড় হয় তাহলে কি হবে, তাহলে মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে মধ্যমা, কারণ বিজোড় হলে মাঝখানে একটা সংখ্যাই পাবো, তাই না? যদি যদি তথ্যের মোট পরিসংখ্যা কি হয়, বিজোড় হয় তবে কি, তবে মধ্যমান একটাই পাবো, মধ্যমান একটি পাবো, তাই তো? এবং সেটি হবে কি, সেটি হবে মধ্যমা। তাহলে বুঝতে পেরেছিস এখানটাতে? এখানে কারোর কোনো অসুবিধা নেই? তোদের যদি অসুবিধা থাকে আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, ঠিক আছে? আরেকটা एग्जांपल দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখ আমি এখানে আশা করছি তোদের কোনো অসুবিধা নেই, কিন্তু তোদের যদি কারোর কোনো অসুবিধা থেকেও থাকে, আমি তো বুঝতে পারছি না ক্যামেরার মধ্যে থেকে, যদি কারোর কোনো অসুবিধা থেকেও থাকে আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, সেই एग्जांपलের থেকে তোর পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখ আরেকটা एग्जांपल কি, দুটো জিনিস নেব, ঠিক আছে? দুটো কি, প্রথমটা হলো জোড়, প্রথমটা বিজোড় নি আর তারপরটা জোড়। তাহলে প্রথমটা মনে কর কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, 3 9 5 10 4 2 1। আচ্ছা দেখ প্রথমটা কি, প্রথমটা হলো বিজোড়, এটা কি বিজোড়। আচ্ছা আরেকটা তথ্য নি, আরেকটা কি তথ্য নেব, জোড় তথ্য নেব, মনে কর কি নি, 3 9 5 10 4 2, ঠিক আছে? এখানে যেমন 1 ছিল এখানটাতে দেখ 1 নিয়ে নি, তাহলে এটা কি জোড় তথ্য। তাহলে মধ্যমা করার কি নিয়ম, প্রথম কাজ কি, প্রথম কাজ এটাকে আমরা সাজাবো কি করে, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়, তাহলে কি হবে, 1 হবে 2 হবে 3 হবে 4 হবে 5 হবে 9 হবে 10 হবে। এটা কি সাজানো হয়ে গেছে? তাহলে এটা কি হলো, আচ্ছা এটাই আমরা কি দেখেছিলাম, এটা হলো বিজোড় তথ্য। বিজোড় তথ্য হলে কি হবে, মাঝে আমরা কি পাবো, একটাই সংখ্যা পাবো। দেখ এই পাশেও 3টে আছে আর এই পাশেও 3টে আছে, মাঝে কি রয়েছে, মাঝে একটাই 4 রয়েছে। তাহলে এই তথ্যের মধ্যমা কত হলো, এই তথ্যের মধ্যমা হলো 4। বুঝতে পেরেছিস? তাহলে বিজোড় তথ্য হলে কি হবে, মাঝখানে আমরা একটাই সংখ্যা পাবো, আর সেই সংখ্যাটাই কি হবে, সেই সংখ্যাটাই হবে, সেই মধ্যমানটাই হবে মধ্যমা ওই তথ্যে, ঠিক আছে? আর জোড় তথ্য হলে কি হবে, মাঝখানে দুখানা সংখ্যা পাবো। দেখ তাহলে এইটা হলো জোড় তথ্য, তাহলে এই তথ্যকে কি করতে হবে আমাদের, প্রথম কাজ কি, প্রথম কাজ হলো সাজানো, কিভাবে, ঊর্ধ্বক্রমে সাজানো। তাহলে দেখ প্রথমে কি করব, তাহলে 2, তারপরে কি হবে 3 2 3 4 5 9 10, ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেছে। দ্বিতীয় কাজ কি, দেখতে হবে মাঝখানে কে রয়েছে, দেখ এই পাশেও দুটো সংখ্যা, এই পাশেও দুটো সংখ্যা, মাঝখানে 4 আর 5 রয়েছে, মাঝখানে কি রয়েছে 4 আর 5 রয়েছে। তাহলে মধ্যমা তো দুটো হবে না, একটাই হবে। তাহলে কি করব, জোড় বের করব, গড় বের করব, 4 + 5/2 = 9/2 = 4.5। তাহলে এই তথ্যের মধ্যমা কত হলো, 4.5। সবার আশা করছি কারোর কোনো অসুবিধা নেই এইখানটাতে। আচ্ছা এইবার কি, এইবার মনে কর তোদের কাছে এখানে তো আমি সবসময় ছোট ছোট পরিসংখ্যা নিচ্ছিলাম, মোট পরিসংখ্যার তথ্যের মোট পরিসংখ্যা ছোট হচ্ছিল, ঠিক আছে? কি হচ্ছিল, ছোট হচ্ছিল। এখানে যখন 7 খানা নিয়েছি, এখানে মনে কর 6 খানা নিয়েছি, কিন্তু মনে কর যদি তথ্য কি হয়, তথ্য মনে কর অনেক বড় হয়ে গেল, ঠিক আছে? মনে কর 1000 খানা তথ্য দেওয়া হয়েছে, অথবা মনে কর 10,000 খানা তথ্য যদি থাকে, 10,000 খানা যদি তথ্য থাকে, তাহলে আমরা কি এইভাবে চোখ দিয়ে দেখে বলতে পারবো মাঝখানে কোনটা রয়েছে?
চোখ দিয়ে দেখে বলা অসম্ভব কাজ, মানে অসম্ভব না, মানে খুব কষ্টসাধ্য কাজ, নির্ভুলভাবে করা সম্ভব না। এখানে যেরকম নির্ভুলভাবে করে ফেলাচ্ছিলাম, বুঝতে পারছিস আমার কথা? আর ওইভাবে যখন 10,000 তথ্য দেওয়া থাকবে তখন কি হবে, ওটা করা অসম্ভব। তাহলে আমরা কি করে বুঝতে পারবো কোনটা মধ্যমা হবে? সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা দেখব যে টোটাল সংখ্যাটা কি আছে, জোড় আছে না বিজোড় রয়েছে। একদম লজিক। আগে কি করব, টোটাল পরিসংখ্যাটা গুণে দেখব, টোটাল পরিসংখ্যাটা কি আছে গুণে দেখব যে জোড় না বিজোড়। যদি 10,000 থাকে, কি থাকে 10,000 তথ্য, কত তথ্য দেওয়া রয়েছে, 10,000 তথ্য দেওয়া রয়েছে মনে কর কোনো একটা জায়গায়। 10,000 তথ্য দেওয়া থাকলে 10,000টা কি জোড় সংখ্যা, তাহলে কি করতে হবে, তাহলে দেখতে হবে 10,000 যদি জোড় যেহেতু সংখ্যা, সেহেতু কি করব, সেহেতু 10,000কে আমরা এমন ভাবে ভাঙতে পারবো, আমরা কি পাবো, মাঝখানে দুটো মধ্যমান পাবো। যে তথ্যে 10,000 খানা কি রয়েছে, 10,000 খানা পরিসংখ্যা রয়েছে, তার কটা মধ্যমান পাবো, মাঝখানে দুখানা মধ্যমান পাবো। বুঝতে পেরেছিস? তাহলে ওই দুটো মধ্যমানের কি হবে, যোগফলই হবে, সরি ওই দুটো মধ্যমানের গড়টাই হবে কি, গড়টাই হবে কি বল, মধ্যমান। তাহলে আমাদের কাজ সুবিধা হয়ে গেল। আচ্ছা এইখানটাতে কি করতে পারি, এই যে টোটাল পরিসংখ্যা এটাকে আমরা n দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, কি দিয়ে প্রকাশ করতে পারি, মোট পরিসংখ্যাকে n দিয়ে প্রকাশ করতে পারি। তোরা জানিস, মনে কর মোট পরিসংখ্যা মনে কর কত রয়েছে, মনে কর 20,000 আছে, 20,000। বুঝতে পেরেছিস? মোট পরিসংখ্যা মানে কি, এখানে যে রকমের কটা নিয়েছিলাম, 7খানা নিয়েছিলাম, তাহলে আমি আরেকটা ইমাজিনারি তথ্য নিলাম, সেই তথ্যে মনে কর মোট পরিসংখ্যা কত আছে, 20,000 খানা আছে। তাহলে এই 20,000 কে আমরা কি ধরতে পারি, n ধরতে পারি। আচ্ছা তোদের বইয়ে একটা সূত্র দেওয়া আছে, যদি এই nটা কি হয়, যদি এই nটা জোড় হয়, কি হতে হবে, জোড় যদি হয়, তাহলে কি করব, তাহলে আমাদের সূত্রটা হলো, মধ্যমা বের করার সূত্র হলো হাফ ইনটু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। বুঝতে পেরেছিস? এটাই হলো তোদের মধ্যমা বের করার সূত্র। আচ্ছা এটা মনে হচ্ছে একটুখানি কঠিন হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু একটুও কঠিন না। দেখ আমি এখনই বুঝিয়ে দিচ্ছি তোকে, এই তথ্যটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি তোকে। দেখ কি, যদি আমাদের কি করতে হবে, আমরা মোট পরিসংখ্যাকে কি ধরে নিয়েছি, n ধরে নিয়েছি। এইবার nটা যদি জোড় হয়, কি হয়, n যদি জোড় হয়, তাহলে কি করব, এই সূত্র দেব, মধ্যমা সমান কি হবে, হাফ ইনটু n তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তাহলে এখানটাতে কত রয়েছে, এটা হলো জোড়। তাহলে এখানে দেখ, এটাতে টোটাল পরিসংখ্যা কত রয়েছে, 1 2 3 4 5 6 রয়েছে। তাহলে কি করব, n কি ধরে নিয়েছি, 6 ধরে নিয়েছি। 6টা কি, 6টা হলো 6 হলো জোড়। 6 যদি জোড় হয় তাহলে কি হবে, n/2 অর্থাৎ কি হবে, 6/2 তম পদ প্লাস n/2 অর্থাৎ 6/2 প্লাস 1 তম পদ। আচ্ছা তাহলে কত হবে, হাফ ইনটু কত, 3 তম পদ প্লাস 3 প্লাস 1 সমান 4 তম পদ, 4 তম পদ। বুঝতে পারছিস আমার কথা? আচ্ছা বুঝতে পারছিস, একদম সোজা জিনিস। তাহলে হাফ ইনটু, এখানে দেখ 3 তম পদ কত আছে, 1 2 3 অর্থাৎ কত আছে, 5 আছে, কত আছে 5। তাহলে সেই 5টা লিখলাম। আর এখানটাতে 4 তম পদ কত আছে, 10 রয়েছে। সরি এই আগে তো সাজাতে হবে না, একটুখানি ভুল হয়ে গেছে। আচ্ছা 3 তম পদ কত রয়েছে, 4 রয়েছে। 3 তম পদ কত রয়েছে, 4 রয়েছে। আর 4 তম পদ কত রয়েছে, 5 রয়েছে। তাহলে 4 যোগ 5, তাহলে কত হবে, হাফ ইনটু 4 আর 5 9, তার মানে কত, 4.5 হবে উত্তর। তাহলে এখানেও দেখ 4.5 হবে উত্তর। তাহলে তোরা কি করতে পারিস, অ্যাকচুয়াল যে লজিক দিয়ে অঙ্ক করতে পারিস, আর ওই লজিকের থেকেই তো সূত্র এসেছে, সূত্র মনে রেখেও করতে পারিস। তাহলে সূত্রের প্রয়োজনীয়তা কোথায়,
যখন তথ্য কি হয়ে যাবে, অনেক হিউজ তথ্য হয়ে যাবে, মনে করো 10,000 20,000 এরকমের তথ্য যখন আসবে, তখন কি করবো, আমরা সূত্রে হেল্প নেবো। কিন্তু যে জায়গাটাতে আমরা চোখ দিয়েই করতে পারছি, এইসব অঙ্ক আসে এমসিকিউতে, চোখ দিয়ে যেটা আমরা বের করতে পারছি, লজিক দিয়ে বের করতে পারছি, সেটা লজিক দিয়ে বের করবো সহজে। বুঝতে পেরেছিস আমার কথা? ক্লিয়ার হয়েছে এইখানটাতে? আচ্ছা, তোদের যদি অসুবিধা হয় আমি আরেকটা তথ্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা তথ্য দিয়ে দিচ্ছি, এটা তোরা বাড়িতে করবি, আমি নিজের মতো করে দিচ্ছি তথ্যটা, আর অনুশীলনীতে গেলে তো আরো দেবো। আচ্ছা দেখ, আমি মনে কর এইখানটাতে একটা তথ্য দিলাম 10.51 12.4 14 মনে কর কি রয়েছে, আর মনে কর এখানটাতে 5 রয়েছে, এই তথ্যটা দেওয়া রয়েছে 1 2 3 4 5 6, মনে কর এই তথ্যটা দেওয়া রয়েছে। তাহলে এই তথ্যের মধ্যমা যদি বের করতে বলে পরীক্ষায়, তাহলে পারবি তোরা এই তথ্যের মধ্যমা বের করতে? একদম সোজা। কি করতে হবে? প্রথম কাজ কি করবে, এই তথ্যটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, এটা হলো প্রথম কাজ। তারপরে কি দেখবো, টোটাল পরিসংখ্যা কি জোড় না বিজোড়, 1 2 3 4 5 6, টোটাল পরিসংখ্যা 6, অর্থাৎ জোড় হলে কি করতে হবে, জোড় হলে কি করব, জোড় হলে আমরা পাবো মাঝখানে দুটো মান পাবো, মধ্যমান পাবো দুটো, তাহলে কি হবে, দুটো গড় বের করবো। এখানেও তো তাই বলেছিস, এই সূত্র দিয়েও করতে পারিস। তাহলে তোদের বাড়ির কাজ হবে, তোরা এই তথ্যটা করবি, কি দিয়ে করবি, এই তথ্যটা এই সূত্র দিয়ে করবি, ঠিক আছে? আর কি করবি, লজিক দিয়েও করে দেখবি, তাহলে দুটো দিয়েই দেখবি যে সেম উত্তর আসছে। তোরা কি করবি, এই অঙ্কটা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবি, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এটা তো গেল কিসের কথা, এটা তো গেল যদি তথ্য কি হয়, যদি n জোড় হয়, ঠিক আছে? আচ্ছা, যদি n বিজোড় হতো তাহলে কি হতো, যদি কি হতো, n বিজোড় হতো, এই n টা এখানে ধর জোড় রয়েছে, যদি n কি হতো, বিজোড় হতো, মনে কর মোট পরিসংখ্যা, অর্থাৎ n টা কি মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা কি হলো, মনে কর মোট পরিসংখ্যা হলো 799। 799 মানে কি, 799 হলো বিজোড় সংখ্যা, 799 কি, এটা হলো বিজোড়, অর্থাৎ কি এখানে n টা বিজোড় হলো, n কি হলো, বিজোড় হলো। তাহলে বিজোড় হলে কি করব, তাহলে কিচ্ছু করতে হবে না আমাদের, আমরা কি করব, এইখানে যে মানটা দেওয়া থাকবে, অর্থাৎ যে বিজোড় সংখ্যার যে পরিসংখ্যাটা দেওয়া থাকবে, বিজোড় পরিসংখ্যাটা দেওয়া থাকবে, তার সঙ্গে 1 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেটাই সেইতম পদই কি হবে, সেইতম পদই হবে মোট পরিসংখ্যা। আমার কথা বুঝতে পারিস? আচ্ছা দেখ, এইখানটাতে এই তথ্যটা কি ছিল, এই তথ্যটা কি ছিল, এই তথ্যটা ছিল বিজোড়, বিজোড় ছিল তো, আমি কি বলেছি, বিজোড় হলে কি করতে হবে, মোট পরিসংখ্যা কত ছিল, 1 2 3 4 5 6 7, 7 ছিল, তাহলে কি করতে হবে, মোট পরিসংখ্যার সঙ্গে 1 যোগ করব, মোট পরিসংখ্যা কি n হলো বিজোড়, তাহলে কি করতে হবে, মোট পরিসংখ্যার সঙ্গে 1 যোগ করব, তারপরে 2 দিয়ে ভাগ করব, এততম পদই হবে মধ্যমা, এততম পদ হবে মধ্যমা। তাহলে কত, 7/7 যোগ 1 সমান 8/2 সমান 4তম পদ হবে মধ্যমা। 4তম পদ কোথায় এই তথ্যে, 1 2 3 4, তাহলে 4তম পদ কত, 4। বুঝতে পেরেছিস? তাহলে কি করতে হবে, যদি বিজোড় হয় তথ্য, তাহলে আমরা কি করব, কিচ্ছু করব না, ওর সঙ্গে 1 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে যেইতম পদ হবে সেইতম পদই কি হবে, আমাদের মধ্যমা। বুঝতে পেরেছিস? বড় তথ্যের ক্ষেত্রে কি হয়, বড় তথ্যের ক্ষেত্রে আমরা এখন চোখ দিয়ে দেখে বের করতে পারি না, তখন কি করতে হয়, তখন আমাদের এই সূত্রটা কাজে লাগাতে হয়। তাহলে কি পেলাম এখান থেকে পেলাম যে যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে কি করব, m+1/2 তম পদ হবে মধ্যমা। ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? এটাই আছে, আর কিছু নেই। এবার আমি
তোদের অনুশীলনী করে দিচ্ছি, অনুশীলনী করে দিলে তোদের সব ক্লিয়ার হয়ে যাবে, একদম অল ক্লিয়ার হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না। আচ্ছা, এই সূত্র দুটো আমি এই পাশটাতে লিখে দিচ্ছি, ঠিক আছে? এই সূত্র দুটো কিসের? মনে কর মধ্যমা কি, মধ্যমা সমান সমান হাফ ইন্টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। এক্ষেত্রে কি হবে, n টা কি হবে, n হবে n সমান সমান জোড় সংখ্যা, জোড়, আচ্ছা মোট পরিসংখ্যা, জোড় পরিসংখ্যা, জোড় মোট পরিসংখ্যা, ঠিক আছে? আর কি, n বিজোড় হলে মধ্যমা কত হবে, মধ্যমা হবে হলো n+1/2 তম পদ। বুঝতে পেরেছিস? এই হবে, আর কিছু হবে না, একদম সোজা। অনুশীলনীর অঙ্ক দেখ, আমি এগুলো সব মুছে দিচ্ছি, অনুশীলনীর অঙ্ক দেখ, একদম করে ফেলাতে পারবি নিজেরাই। এখন তোরা কি করতে পারিস, আমার ভিডিও পজ করে অনুশীলনীর অঙ্ক নিজেরা ট্রাই করতে পারিস আমার সঙ্গে সঙ্গে। তাহলে কি হবে, তাহলে নতুন করে আর অঙ্ক তোদের বাড়িতে প্র্যাকটিস করা লাগবে না আলাদা করে, এতেই হয়ে যাবে, ঠিক আছে? এমসিকিউ এর জন্য এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই জোড়ের, যদি n জোড় হয় তবে কি করে করতে হবে। আচ্ছা, 1 নম্বর অঙ্ক দেখ। 1 নম্বর অঙ্ক বলছে মধুবাবু দোকানে গত সপ্তাহে প্রতিদিনের বিক্রয় লব্ধ অর্থ হলো, বিক্রয় লব্ধ অর্থ, এই তথ্যটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে এই তথ্যের প্রথম কাজ কি আমাদের, আমি কি বলেছিলাম, যে তথ্য দেওয়া থাকবে তাদেরকে ওদের মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। তাহলে এখানে 160, 210, 92, 52, 113, 75, 113, 75, 195, সব থেকে ছোট কত, 52, তারপরে কত, 75, তারপরে কত, 52, 75, তারপরে 92, তারপরে 107, তারপরে 113, 107, তারপরে 113, তারপরে 210, তাহলে 113, তারপরে 195, তারপরে কত, 210। তাহলে প্রথম কাজ আমাদের হয়ে গেছে, কি করেছি, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম, বুঝতে পেরেছিস? আচ্ছা, প্রথম কাজ হয়ে গেছে। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ দেখতে হবে মোট পরিসংখ্যা জোড় না বিজোড়। 1 2 3 4 5 6 7, তাহলে মোট পরিসংখ্যা কত হচ্ছে, বিজোড় হচ্ছে। তাহলে n সমান সমান 7, যা বিজোড় সংখ্যা, তাই না, বা অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে কি করতে হবে, তাহলে n+1/2 অর্থাৎ বা 7+1/2 তম পদ হবে মধ্যমা। আচ্ছা, 7/2 সমান সমান কত, 8/2 সমান সমান কত হচ্ছে, 4 তম পদ হবে মধ্যমা। 4 তম কত আছে, 1 2 3 4, 107, তাহলে কত হবে, 107 হবে তম, 107 হলো তথ্যটির মধ্যমা। বুঝতে পেরেছিস? তাহলে একই সূত্র দিয়ে করা লাগতো, আমরা চোখ দিয়ে দেখেই বলতে পারছি। এই পাশে দেখ 3 খানা রয়েছে, এই পাশে দেখ 3 খানা রয়েছে,
মাঝখানে 107 রয়েছে। তাহলে কি হবে? তাহলে 107 হবে মধ্যমা। একদম সোজা জিনিস, একদম বাচ্চাদের অঙ্ক। আচ্ছা 2 নম্বর অঙ্কে দেখ কি বলছে। 2 নম্বর অঙ্কে বলছে কিছু পশুর বয়স হলো দেওয়া রয়েছে, পশুর বয়স এর তথ্য দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি আমি, তার জন্য ঊর্ধ্বক্রমে লিখব, ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি পাচ্ছি দেখ, সব থেকে ছোট আছে এখানে 4, তারপরে 5, 4 আছে, তারপরে আছে 5, 4 5 6 আছে, তারপরে 4 5 6 9, 9 10, 9 10 11 18 20, 11 18 20। তাহলে কটা মোট সংখ্যা রয়েছে? পরিসংখ্যা কত রয়েছে? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে n সমান কত হলো? n সমান 8, n সমান 8, অর্থাৎ যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা কি হলো? n সমান 8, যেটা কি যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা হলে আমরা কি করব? তাহলে আমাদের দেখতে হবে হলো, তাহলে আমরা কি জানি? আমরা সূত্র জানি। কি সূত্র জানি? যুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা মধ্যমান কটা পাবো? দুটো পাবো, মাঝখানে দুটো। এই দুটো হলো 9 আর 10। দেখ এখান থেকে তথ্যের থেকে দুটো পেয়ে যাচ্ছে, 9 আর 10, এই দুটো হলো মধ্যমান। তাহলে এই দুটোর কি করতে হবে? গড় বের করতে হবে। গড় বের করলে একটা সংখ্যা পাবো, সেটা হবে মধ্যমান। তাহলে এইভাবেও করতে পারি। আর কিভাবে করতে পারি? আর আরেকটা সূত্র দিয়ে করতে পারি। তাহলে সূত্রটা কি? মধ্যমা সমান সমান কি হবে? মধ্যমা সমান সমান হাফ ইনটু n/2 তম পদ প্লাস কত হবে? n/2 প্লাস 1 তম পদ, এটাই হবে মধ্যমা। তাহলে হাফ ইনটু n/2 কত? 8, 8/2 তম পদ প্লাস 8/2 প্লাস 1 তম পদ। তাহলে কত হচ্ছে? হাফ ইনটু 4 তম পদ প্লাস 4 আর 5 তম পদ। হাফ ইনটু 4 তম পদ কত হচ্ছে? 1 2 3 4 9, 9 প্লাস 10, তাহলে কত হচ্ছে? 19। হাফ ইনটু 19 কত হয়? 9 9 18, 9.5, 9.5, তাই তো? এটা কি হবে? এটা হবে উত্তর। তাহলে বুঝতে পেরেছিস? আশা করছি তোরা সবাই বুঝতে পেরেছিস এবং সোজা অঙ্ক না বোঝার কিছুই নেই। আমি মুছে দিচ্ছি, এটা তোরা নিজেরা করবি, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখ কত দাগ, এরপরে দেখ 3 দাগ। 3 দাগ তোরা নিজেরা বাড়ি থেকে করতে পারবি। আমি কতগুলো एग्जांपल দিলাম, কতগুলো एग्जांपल দিলাম। এটা কাজ হবে তোদের দায়িত্ব নিজের থেকে করা, করে আমাকে বলবি কমেন্টে, ঠিক আছে? দেখি কার অঙ্ক ঠিক হয়, দেখি কে কত জিনিয়াস হয়েছিস। আচ্ছা দেখ এবারে কত? 4 দাগ দেখ, 4 দাগ। 4 দাগ কি করব আমরা? 4 দাগ, 4 দাগে দেখ অনেকগুলো আজ পাড়ার ক্রিকেট খেলা আমাদের স্কোর হলো, স্কোর দেওয়া রয়েছে, তথ্য দেওয়া রয়েছে। তাহলে এই তথ্যকে কি করতে হবে? আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে এই তথ্যগুলোর মধ্যে সবথেকে ছোট দেখতে পাচ্ছি 6, তাহলে 6 কটা রয়েছে? একটা দুটো, তাহলে একটা দুটো 2 বার 6 লিখব, 6। তারপরে কত আছে? 7, একটা দুটো তিনটে চারটে 5টা, 7 কটা আছে? 5 বার, একবার দুবার তিনবার চারবার 5 বার। তারপরে কত আছে? 7, 7 পরে আছে 8, 8 কবার রয়েছে? একবার দুবার তিনবার চারবার, তাহলে কবার আছে? 4 বার, একবার দুবার তিনবার চারবার। তারপরে কি? তারপরে হলো 9, 9 আছে কবার? 1 2 3 4 বার, 5 বার, 5 বার আছে 9, 1 2 3 4 5 বার 9 রয়েছে।
10 আছে কবার? 10 আছে দুবার, 10 কবার আছে দুবার, একবার দুবার। 11 কবার রয়েছে? একবার দুবার, একবার দুবার 11 রয়েছে। আচ্ছা গুণে দেখি ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 22। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20 খানা হলো যে ভুল হয়ে গেছে কোথাও। তাহলে 6 আছে, 6 আছে। আচ্ছা 6 আছে 3 বার, এখানে একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। 6 আছে 3 বার। আর আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, 8 আছে 5 বার, ঠিক আছে। তাই একটা ভুল হয়েছিল। আচ্ছা এবার দেখ, এবার 22 খানা হয়ে গেছে। এবার কি হয়েছে? এবার 22 খানা হয়ে গেছে। তাহলে প্রথম কাজ আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেছে। তারপরে কি দ্বিতীয় কাজ? আমাদের দেখতে হবে টোটাল পরিসংখ্যা কি, পরিসংখ্যা জোড় না বিজোড়। টোটাল পরিসংখ্যা কত আছে? টোটাল পরিসংখ্যা আছে হলো 22। n সমান কত? 22। 22 কি জোড় সংখ্যা। জোড় যদি হয় তাহলে কি করতে হবে? তাহলে আমরা সূত্র দিয়ে করতে পারি, অথবা এখান থেকে একবারে লজিক দিয়ে করতে হয়। আচ্ছা যদি জোড় হয় তাহলে সূত্র কি আমাদের? সূত্র হলো মধ্যমা সমান সমান কি হবে? হাফ ইনটু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তাহলে হাফ ইনটু 22 কত? 22/2 তম পদ প্লাস 22/2 প্লাস 1 তম পদ। তাহলে হাফ ইনটু 11 তম পদ প্লাস 12 তম পদ, তাই তো। হাফ ইনটু 11 তম পদ কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11 তম আর 12 তম কত? 8। তাহলে 8 যোগ 8 সমান কত হবে? 12 ইনটু হবে 16 সমান কত হচ্ছে? 8 হবে উত্তর। বুঝতে পেরেছিস? তাহলে কত উত্তর হবে? 8 হবে। তাহলে এটা সবাই ক্লিয়ার হয়েছে। আশা করছি তোরা সবাই কি করতে পেরেছিস, বুঝতে পেরেছিস। এরপরে দেখ 5 দাগ। দেখ 5 দাগে কি আছে? 5 দাগে একটুখানি অন্য রকমের। 5 দাগে কি আছে? 5 দাগে একটুখানি অন্য রকমের আছে। আমি এইগুলো মুছে দিচ্ছি সব, ঠিক আছে। 5 দাগে আমাদের সলভ করতে হবে। আচ্ছা 5 দাগে কি এক্সট্রা রয়েছে আমাকে বলতে পারবি তোরা? 5 দাগে দেখ, 5 দাগে দেখ পরিসংখ্যা দেওয়া রয়েছে। সবগুলো তথ্যের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তথ্যের পরিসীমা দেওয়া রয়েছে। পরিসীমা বলছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তথ্যের পরিসংখ্যা দেওয়া রয়েছে। যদি ইন্ডিভিজুয়াল তথ্যের পরিসংখ্যা দেওয়া থাকে, কি দেওয়া রয়েছে? পরিসংখ্যা দেওয়া রয়েছে। ঠিক আছে 5 দাগ বের কর। 5 দাগে কি দেওয়া রয়েছে? পরিসংখ্যা দেওয়া রয়েছে। পরিসংখ্যা যদি দেওয়া থাকে, মধ্যমা বের করার সময় আমাদের আরো এক্সট্রা একটা খোপ করতে হয় বা ঘর করতে হয়, সেটাকে ক্রমযৌগিক বা ক্রমযৌগিক পরিসংখ্যা বলা হয়। তাহলে মধ্যমার সময় আমরা কি করব? যেই তথ্যগুলোর পরিসংখ্যা দেওয়া থাকবে তাদের ক্রমযৌগিক পরিসংখ্যার জন্য একটা ঘর করব, ঠিক আছে। তাহলে প্রথমে কি দেওয়া আছে? ওজন দেওয়া আছে। দেখ প্রথমে কি দেওয়া আছে? ওজন দেওয়া আছে। ওজন কত কত আছে? 43 44 45 46 47 48 49 50, ঠিক আছে। আচ্ছা এদের কি দেওয়া রয়েছে? এদের পরিসংখ্যা দেওয়া রয়েছে। পরিসংখ্যা দেওয়া থাকলে আমি কি বলেছি? একটা নতুন খোপ কাটতে হবে, সেটাকে কি বলা হবে? ক্রমযৌগিক পরিসংখ্যা নামক একটা খোপ করতে হবে। যেটা আরেকটা জিনিস লিখতে হবে, এটা হলো ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক, এটা একটুখানি মনে রাখবি, ঠিক আছে।
কি করতে হবে, যদি তথ্যে পরিসংখ্যা দেওয়া থাকে তাহলে কি করতে হবে, তাহলে একটা এক্সট্রা ঘর করতে হবে। আচ্ছা, এবার পরিসংখ্যা দেখ কত দেওয়া আছে, 4 6 8 14 12 10 11 5। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে, প্রথমটা 4, তারপর কত হবে, 4 এর সঙ্গে 6 যোগ করতে হবে 10, 6 যোগ 4 সমান 10, তারপরে 10 যোগ 8 সমান 18, 18 যোগ 14 সমান 32। আগের দিন আমি বুঝিয়েছিলাম কি করতে হয়, এইখানে যা হয় সেটার সঙ্গে এটা যোগ করতে হয়। 32 যোগ 12 সমান 44, 44 যোগ 10 সমান 54, 54 যোগ 11 সমান 65, 65 যোগ 5 সমান 70। আচ্ছা, তাহলে এই 70টা কি, এই 70টাই টোটাল পরিসংখ্যার যোগফলই তো হচ্ছে, তাই তো হচ্ছে। তাই 70টা কি, জোড় না বিজোড়, 70টা কি হচ্ছে, 70 16 n, এটা কি n, n হলো জোড়, n কি হচ্ছে, n হচ্ছে জোড়। n যদি জোড় হয় তাহলে আমরা সূত্র কি জানি, মধ্যমা সমান কি হবে, মধ্যমা সমান কি হবে, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। আচ্ছা, n/2 তম পদ অর্থাৎ কত, 70/2 তম পদ প্লাস 70/2 প্লাস 1 তম পদ, তাহলে কত হবে, 35 তম পদ প্লাস 36 তম পদ। এইবার দেখ 35 তম পদ কোনটা হবে, 35 তম পদ আমাদের বের করতে হলে কি করে বের করতে হবে, যেটা 35 এর সবথেকে কাছে রয়েছে, 35 এর থেকে বেশি কিন্তু 35 এর সবথেকে কাছে, কি হতে হবে, 35 এর থেকে বেশি কিন্তু 35 এর সবথেকে কাছে। 35 এর থেকে সবথেকে বেশি কাছে কোনটা রয়েছে, এটা 32, তাহলে 35 এর থেকে বেশি কত, 44, তাই তো। এবং 44 কি, 44 35 এর সবথেকে কাছে, তারপরে কত আছে, 54 আছে, তাহলে 54 হবে না, তাহলে 35 এর থেকে বেশি কোনটা, সবথেকে কাছে বেশি কোনটা রয়েছে, 44 রয়েছে, তাহলে 44 এ কত রয়েছে, 47 রয়েছে, তাহলে 35 তম পদ কত হবে, 47। দেখ এখানে একটু আমি ভুল হয়ে গেছে, এখানে হাফ লিখতে হবে না, হাফ না লিখেই চলে এসেছি, পরীক্ষায় এই পেন মিস্টেক যেন না হয়। আচ্ছা, তাহলে কত হবে, কত লিখতে হবে এখানটাতে, বল 47 লিখতে হবে, কত হবে, 47 প্লাস, আচ্ছা 36 তম পদ, 36 তম পদ মানে কি, 36 এর থেকে বেশি কিন্তু 36 এর সবথেকে কাছে, তাহলে 36 এর থেকে সবথেকে বেশি কাছে কোনটা রয়েছে, 44, 36 এর থেকে বেশি কিন্তু 36 এর সবথেকে কাছে কত, 44, 54 তো 36 এর থেকে বেশি হলেও সেটা কি, সেটা 36 এর থেকে দূরে তো, তাহলে কি হবে, 36 তম পদ হবে 47, বুঝতে পেরেছিস। তাহলে হাফ ইনটু 47, তাহলে কি হবে, তাহলে দুটো 47 যোগ করলে আমাদের কি থাকবে, 47ই থাকবে, তাহলে উত্তর কত হবে, 47। তাহলে মধ্যমার মান কত হচ্ছে, 47 হচ্ছে। আশা করছি তোরা বুঝতে পেরেছিস আমি কি বলেছি। যদি কি দেওয়া থাকে, পরিসংখ্যা দেওয়া থাকে, তাহলে আমাদের এক্সট্রা একটা ঘর করতে হয়, সেটার কি নাম হয়, সেটার নাম হয় হলো ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে। তাহলে কি করব, ক্রমযৌগিক পরিসংখ্যা লিখতে হবে, এই ঘরটা করতে হবে। আরেকটা অঙ্কের एग्जांपल তোদের বইয়ে দেওয়া আছে, এটা করে দিচ্ছি, তাহলে একদম তোরা বুঝতে পারবি। দেখ মুছে দিচ্ছি আমি।
6 দাগ দেখ। আচ্ছা আজকে 7 অবধি করিয়ে দেবো, 7 অবধি একই রকমের অঙ্ক, নেক্সট দিন 8 থেকে 14 অবধি করিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা 6 দাগে কি বলছে দেখ, 6 দাগে বলছে হলো 6 দাগেও দেখ পরিসংখ্যা দেওয়া রয়েছে। আমি কি বলেছি, পরিসংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমাদের একটা এক্সট্রা যোগ করতে হয়, যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা তাহলে প্রথমে কি দেওয়া রয়েছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, ব্যাসের দৈর্ঘ্য, তারপরে কি দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া রয়েছে, পরিসংখ্যা, তারপরে কি দেওয়া রয়েছে, তারপরে কি করতে হবে আমাদের, পরিসংখ্যা দেওয়া থাকলে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক লিখতে হবে, ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, 18, 19, 20, 21, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 23, 24, 25। আচ্ছা তারপরে কত আছে, 3, 4, 10, 3, 4, 10, 15, 25, 15, 25, 13, 6 আর 4, ঠিক আছে। এবার কি করবো আমরা, ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক বের করবো। তাহলে প্রথমটা 3 হবে, তারপরটা কি করবে, 4 যোগ 3 সমান 7 হবে, 7 যোগ 10 সমান 17 হবে, 17 যোগ 15 সমান 32 হবে, 32 যোগ 25 সমান 57 হবে, 57 যোগ 13 সমান 70 হবে, 70 যোগ 6 সমান 76 হবে, 76 যোগ 4 সমান 80 হবে। আচ্ছা এই 80টাই কি হবে, টোটাল পরিসংখ্যা হবে, সবগুলো যোগ করলে 80 তো হবে, সবগুলো যোগ করলে 80 পেলাম। তাহলে 80টা কি হচ্ছে, এই 80টা হচ্ছে যোগ, n সমান যোগ বা কি যুগ্ম, যুগ্ম হলে কি, যুগ্ম হওয়ার সূত্র কি, তাই মধ্যমা সমান কি হবে, মধ্যমা সমান হাফ ইনটু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। এটাই তো আমাদের বের করতে হবে, তাই না, এটাই তো আমরা জানি। যদি কি হয়, যদি আমরা কি হয়, জোড় হয়, তাহলে হাফ ইনটু n/2 সমান কত হবে, n/2 মানে 80, তাহলে 80/2 তম পদ প্লাস 80/2 প্লাস 1 তম পদ, তাহলে কত হবে, হাফ ইনটু 40 তম পদ প্লাস 41 তম পদ। আচ্ছা হাফ ইনটু 40 তম পদ কত আছে, 40 তম পদ মানে কি, 40 এর থেকে বেশি কিন্তু 40 এর কাছে, 40 এর থেকে বেশি কোনটা, 57, 40 এর থেকে সব থেকে কাছে কত, 57, 40 এর থেকে বেশি তো 70, কিন্তু 70 হবে না, 70 কি 40 এর সব থেকে কাছে, কাছে না তো, সব থেকে কাছে কি 57, তাহলে কত হবে, 57 হবে। তাহলে 57 প্লাস কত হবে, 41 তম পদ, 41 তম পদ মানে কি, 41 এর থেকে বেশি কিন্তু 41 এর সব থেকে কাছে, 41 এর থেকে বেশি কিন্তু 41 এর সব থেকে কাছে কত, 57, তাহলে উত্তর কত হবে, মধ্যমা 57ই হবে। বুঝতে পেরেছিস তাহলে, তাই চলে আসলাম, বুঝতে পেরেছিস তাহলে, সরি ভুল হয়ে গেছে এখানে, 40 এর সরি 57, 22 হবে এখানটাতে,
40-এর থেকে সব থেকে বেশি কত? 57। অর্থাৎ 57 যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীর মধ্যমা হবে 22 হবে, 22। ঠিক আছে, এখানে কত হবে? 22 হবে। তাহলে উত্তর কত হবে? 22 হবে। এখানে কত হবে? 22 হবে। বুঝতে পেরেছিস? তাহলে 7 নম্বর অঙ্ক দেখ। কত? 7 নম্বর অঙ্ক দেখ। 7 নম্বর অঙ্কতেও কি দেওয়া রয়েছে? পরিসংখ্যা দেওয়া রয়েছে। তাহলে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে, ঠিক না? তার জন্য আলাদা ঘর করতে হবে। এখানে কত দেওয়া রয়েছে? এখানটাতে x দেওয়া রয়েছে। পরিসংখ্যার পদ্ধতিতে কি দেওয়া আছে? f দেওয়া আছে। তাহলে পরিসংখ্যা মানে f, আর এখানে x দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে কত হবে? প্রথমে আছে 0 1 2 3 4 5 6। আর পরিসংখ্যা কত দেওয়া রয়েছে? পরিসংখ্যা দেওয়া আছে 7 44 35 16 9 4 1। তাহলে প্রথমে কত হবে? 7ই হবে। আর তারপরে কত হবে? 44 যোগ 7 সমান 51। 51 তারপরে 51 যোগ 35 সমান 86 হবে। 86 যোগ 16 102 হবে। 102 যোগ 9 121 হবে। 121 যোগ 4 সমান 125 হবে। 125 যোগ 1 সমান 126 হবে। এবার যোগটা গুণে দেখি। 50 51 51 35 86 86 96 102 121 125 126। তাহলে 126টা কি? এটাই তো n। তাহলে n টা কি? n সমান n হলো জোড়। n যদি জোড় হয়, n যদি জোড় হয় তাহলে কি করতে হবে আমাদের? n জোড় হলে কি করতে হবে? জোড় হলে মধ্যমা নির্ণয় করার সূত্র কি? মধ্যমা সমান হাফ ইনটু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তাহলে n/2 মানে কত? 126/2 তম পদ প্লাস 126/2 প্লাস 1 তম পদ। 126 মানে হলো 60 63 তম পদ প্লাস 64 তম পদ। আচ্ছা, 63 তম পদ মানে কি? 63 থেকে বড় কিন্তু 63 সব থেকে কাছে। কত? 86। 86 হলো 63 থেকে সব থেকে বড়, 63 কাছে। অর্থাৎ এই শ্রেণীর কি হবে? এই মানটাই হবে হলো কি? এই মানটাই হবে হলো ওইতম পদ, অর্থাৎ 2 হবে। আর কি? 64। 64 থেকে সব থেকে বড়, 64 থেকে বড় কিন্তু 64 এর কাছে। কত? 86। তাহলে কি হবে? 2 যোগ 2 হবে। তাহলে আমাদের উত্তর কত হবে? 2 হবে অ্যানসার। এটাই হবে মধ্যমা। তাহলে তোরা সবাই বুঝতে পেরেছিস আর আশা করছি এখানে কারোর কোনো অসুবিধা নেই। আমি আজকের লেকচার এখানেই শেষ করছি। পরের দিন তোদের
পরের দিন তোদের 8 থেকে 15 অবধি যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করে দেবো পরের লেকচারে। আজকে এইটুকুই। আর তোরা ভালো করে পড়ালেখা করতে থাক। সামনেই পরীক্ষা, টেস্ট পরীক্ষা সামনে, পুজোর পরে সবাই পুজোর আনন্দ কর। যাই হোক, ভালো থাক আর পড়ালেখা ভালো করে কর।